আমি দুঃখ পেয়েছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বুঝে না বুঝে। সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজত যে তাণ্ডব চালিয়েছিল, সশস্ত্র তাণ্ডব চালিয়েছিল ঢাকা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমাকে একজন একটা নিউজ ক্লিপ পাঠালেন এটিএন বাংলা নিউজের। তো সেখানে টাইটেল বা শিরোনাম হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি চান না ডক্টর আসিফ নজরুল। আমি বিনয়ের সাথে এটিএন বাংলা নিউজকে জানাচ্ছি, ধর্মভিত্তিক রাজনীতি চাই কি চাই না এটা নিয়ে আজকে কোথাও কোনো আলোচনা ছিল না। ধর্মভিত্তিক রাজনীতি এই শব্দটা কোনো সভাতে আজকে আমি উচ্চারণই করি নাই। আপনারা ভাই কোথার থেকে এইসব টাইটেল বানান? তো মানুষকে বিভ্রান্ত করে। আমি দুঃখ পেয়েছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বুঝে না বুঝে যেভাবে যে কোনো কারণই হোক, প্লিজ মানুষকে বিভ্রান্ত করেন না। আমি এই ধরনের কোনো কথা বলিনি। আপনারা শিরোনামটা আমার বক্তব্য দেখে আশা করি ঠিক করে নেবেন। ধন্যবাদ আপনাদের। 13 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজত যে তাণ্ডব চালিয়েছিল, সশস্ত্র তাণ্ডব চালিয়েছিল ঢাকা শহরে, এবং বিএনপি সরাসরি যে সমর্থন দিয়েছিল, তা থেকে পরিষ্কার যে হেফাজতে ইসলাম, বিএনপি, জামাত, জঙ্গি একই চক্র, একই গোষ্ঠী। এরা 71-এর রাজাকারের ধারারই উত্তরসূরি। বিভিন্ন সময়ে উস্কানিমূলক এবং বিরোধী দলগুলোর প্রতি দমনীয় মনোভাব নিয়ে বক্তব্য প্রদানকারী সমালোচিত 14 দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। সোমবার রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির গুলশান বিভাগের উপকমিশনার কাজী জিয়াউদ্দিন গণমাধ্যমকে জানান, ইনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যে কোনো একটা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় 14 দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। এর আগে গত 22 আগস্ট কেন্দ্রীয় 14 দলের গুরুত্বপূর্ণ নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেফতার হন। গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে তার 15.5 বছরের শাসনের অবসান হয়। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। সরকারের পতনের পর থেকেই শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা করা হয়েছে। 14 দল নেতা রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর নামেও হত্যা মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে। এসব মামলায় এরই মধ্যে গ্রেফতার হয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান সহ অনেকেই। সর্বশেষ এই তালিকায় এলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু। বীর উত্তম জেনারেল জিয়াউর রহমান আর কতিপয় মুক্তিযোদ্ধার কাজ বাদ দিয়ে রাজাকারের ঠিকাদারি নাই। সেই রাজাকারের ঠিকাদারির দল বিএনপি। সেই বিএনপি আজকে সরাসরি হেফাজতকে সমর্থন দিচ্ছেন। অর্থাৎ হেফাজত ইসলাম পাকিস্তানের রাজাকার এবং পাকিস্তান পন্থার মুখোশে খেলছে, বিএনপির ভাড়াটে খেলোয়াড়। এটা রাষ্ট্রের জন্য হুমকি। আমি মনে করি এটাকে শক্তভাবে দমন করা ছাড়া আর কোনো পথ নাই। এইখানে ছাড় দেওয়া উচিত না। মনে রাখবেন, দুধ কলা দিয়ে গোখর সাপ পুষতে নাই। গোখর সাপ কিন্তু বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যার মধ্যেই ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার এসব গেট খুলে দেয়া হয়। ফলে একদিনেই বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। ব্যারেজের গেট খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে এই সিদ্ধান্ত জানিয়ে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেয়া হচ্ছে বলে দাবি করেছে ভারত। সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী 2 রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে।
তবে স্বস্তির বিষয় এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার ৭৭.৩৪ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হবে। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আরদেশ পান্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় সতর্ক রয়েছে, প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে ১০৯ গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর বড় চাপ তৈরি হচ্ছিল, এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে ৪০,০০০ কিউসেক এবং ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। নতুন করে অনবরত বৃষ্টি হওয়ায় নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গতকাল রোববার সকাল থেকেও জেলার সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। পাশাপাশি পাশের ফেনী জেলার বন্যার পানি ঢুকেও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। চরম সমস্যা আমার কাছে, মানে মেম্বার পর্যন্ত কল দিয়ে আকুতি করতেছে কিছু ত্রাণের জন্য, ১০০ পরিবারের জন্য। বৃষ্টির মতো সমস্যা বেশি, যেমন আমার বাড়িতে এখন প্রায় ১ মাজা পানি, আরো ফেনীর পানি এগুলো তো আবার এদিকে মুসাফুর হয়ে ছাপতেছে, যে এদিকে একটু সমস্যা বাড়তেছে। দাগনভূঞা হয়ে সেনবাগে ইতিমধ্যে প্লাবিত, অনেক জায়গায় ১ কোমর পানি। ভালো ছিল কিন্তু গতকাল থেকে ভালো নাই। জেলার সেনবাগের বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। সেনবাগ পৌরসভার কোথাও হাঁটু সমান এবং কোথাও কোমর সমান পানি রয়েছে। সেনবাগের সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম বলেন, বন্যার পানিতে তিনি নিজেও এখন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ঘরের ভেতর হাঁটু পানি, এ কারণে তিনি নিজেও পরিবার পরিজন নিয়ে প্রতিবেশীর দ্বিতল বাড়িতে উঠেছেন। বৃষ্টির পাশাপাশি ফেনীর দিক থেকে বন্যার পানি আসা অব্যাহত থাকায় সেনবাগের বন্যা পরিস্থিতি প্রতিদিনই অবনতি হচ্ছে। গতকাল থেকে সমস্যা সৃষ্টি হয়ে গেছে পানি বাড়ার কারণে, বৃষ্টি হওয়ার কারণে। এখন অনেক জায়গাতে পুরো উপজেলা না আর কি, কিন্তু উপজেলার কিছু কিছু ইউনিয়নে চরম সমস্যা আমার কাছে, মানে মেম্বার পর্যন্ত কল দিয়ে আকুতি করতেছে কিছু ত্রাণের জন্য, ১০০ পরিবারের জন্য। কেউ যায় না। এরপর আমি আমাদের ডিসি অফিসের ম্যাজিস্ট্রেটের কথা বললাম, উনি 2টা জায়গার কথা বললো, ওখানে একজনকেও পাঠাতে পারে নাই, কোনো হেল্প হয়নি। ও দেখেন না লাল ফ্লোরটা চলে গেছে। এরপর দাগনভূঞাতে রাস্তার উপর দিয়ে 1 মালে পানি। সেনবাগ তো নোয়াখালীর ভিতরে, তো সেনবাগ হয়ে এখন 60 কিল ইতিমধ্যে 1 মাজা উপরে পানি, 1 কোমর উপরে পানি। হ্যাঁ, রোডের উপরে বাড়ি ঘরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে, স্মরণকালের ভয়াবহ এ বন্যায় এরই মধ্যে জেলার ২০ লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়া জেলার ৮টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ১,৬২,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া বন্যার পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলার রামগঞ্জ উপজেলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নিজামুদ্দিন ফেজ দ্য পিপলকে জানান, ফেনীর মতো নোয়াখালী জেলায় উদ্ধার তৎপরতার খুব একটা প্রয়োজন না থাকলেও ত্রাণ সহায়তা খুবই জরুরি। তিনি জানান, বিশেষ করে প্রত্যন্ত। দর্শক, আজকে ভিডিওটি পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।